নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূল কংগ্রেস তাদের যুব সংগঠন এবং শ্রমিক সংগঠনের পদাধিকারীদের তালিকা প্রকাশ করেছে, সভাপতিদের তালিকা। অনেক বিধায়ক প্রশ্ন করছেন যে এই তালিকা কিভাবে হলো। আইপ্যাক যে তালিকা দিয়েছিল সেই তালিকার সঙ্গে নাকি এই তালিকার মিল নেই। আবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির যে তালিকা দেওয়ার কথা ছিল বা তিনি দিয়েছিলেন তার সঙ্গেও নাকি অনেক ক্ষেত্রে এর মিল নেই। আইপ্যাকের সাথেও মিল নেই, আর বক্সিদার দেওয়া তালিকার সাথেও মিল নেই। তাহলে তালিকাটা কোত্থেকে এলো? অনেক তৃণমূল নেতা বলছেন এটা ক্যামাক স্ট্রিট সম্পূর্ণ নিজ উদ্যোগে করেছে। অনেকে প্রশ্ন ছুটছেন একান্তে, তাহলে আইপ্যাকের তালিকাও কেন পুরো মানা হলো না? প্রতীক জৈন নবান্নে যাচ্ছেন বলেই কি ক্যামাক স্ট্রিট ক্ষুব্ধ? রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন ফেসবুকে। কিচ্ছু বলেননি তিনি, কিন্তু সমঝদারোं के लिए ইশারাই কাফি হতা है। এবার আজকের আমার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের উপজীব্য হচ্ছে কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের ফলাফলের বিশ্লেষণ। দেখুন, ফলাফল কি হয়েছে আপনারা জানেন। প্রত্যাশা মতো তৃণমূল 50,000 ভোটে জিতেছে। এটা তো জেতার কথাই ছিল, একই রকম ভাবে তারা জিতেছে। আমি দেখলাম ফলাফল বিশ্লেষণ করে অনেক পণ্ডিত বলছেন যে হিন্দুত্বের যে কথা বিজেপি বলছে, হিন্দু ভোটের যে মেরুকরণ, কই সেটা তো হলো না। তারা কিন্তু হয় জেনে শুনে অপপ্রচার করছেন, না হলে তারা এই ফলাফলকে চুলচেরা বিশ্লেষণ করার মতো সময় ও সুযোগ পায়নি। দেখুন, কালীগঞ্জে 46% হিন্দু, 54% মুসলমান। বিজেপি ভোট পেয়েছে 52,000-এর একটু বেশি, তৃণমূল পেয়েছে 1,02,000-এর একটু বেশি। তাই তৃণমূল জিতেছে 50,000-এর একটু বেশি ভোটে। এখন প্রশ্ন হলো, বিজেপি যে 52,000 ভোটটা পেয়েছে, এটা কাদের ভোট? এটা হিন্দুদের ভোট, পুরোপুরি, মানে 99.99% হিন্দুদের ভোট। কারণ বিজেপি মুসলমানদের ভোট পায়নি, আগামী দিনেও পাবে না, এবং সেটা বিজেপি বুঝে গিয়েই আর মুসলমান ভোট টানবার কোনো চেষ্টাই করছে না। কারণ চেষ্টা করে তাদের কোনো লাভ নেই, পণ্ডশ্রম হবে। 109টা বুথ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তার মধ্যে একটি মাত্র বুথ ছাড়া সবকটি বুথে বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ বিজেপি 72,000-এর একটু বেশি হিন্দু ভোট পোল হয়েছে, তার 52,000-এর বেশি পেয়েছে। অর্থাৎ হিন্দুদের যে ভোট কাস্ট হয়েছে তার 72%-এর কাছাকাছি ভোট বিজেপি পেয়েছে। এটা বিজেপি পেয়েছে এই জন্যই যে বিজেপি হিন্দু ভোটের মেরুকরণ করতে চেয়েছে এবং সেই প্রচেষ্টা অনেকাংশে সফল হয়েছে। দেখুন, 20,000 হিন্দু ভোট পায়নি বিজেপি। এই ভোট হয়তো শুভেন্দুবাবুর দাবি মতো কিছুটা নোটায় গেছে, আর কিছুটা বাম কংগ্রেস পেয়েছে, আর কিছুটা তৃণমূল পেয়েছে। তৃণমূল মুসলমান ভোট একচেটিয়া পেয়েছে। আমি আগেই বলেছিলাম না, তৃণমূলের মূল ভিত্তি, সাফল্যের মূল ভিত্তি, মানে নির্বাচনী সাফল্যের, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোটের লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল পাচ্ছে, তার সঙ্গে বেনিফিশিয়ারি। এখানে একটা ব্যাপার আছে। দেখুন, হিন্দুরা যে 52,000 বিজেপিকে ভোট দিয়েছে তাদের অনেকেই কিন্তু তৃণমূল সরকারের এই সমস্ত পরিষেবার সুযোগ পান, সুযোগ নেন। লক্ষ্মীর ভান্ডার নেন, কন্যাশ্রী নেন, সবুজ সাথী নেন, আরো অনেক প্রকল্প আছে সরকারের, সেগুলো নেন। কিন্তু তা সত্ত্বেও তাদের সিংহভাগ ভোট, 2/3 ভোট বিজেপির পক্ষে গেছে।
এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বিজেপির কাছে একটাই রাস্তা, পশ্চিমবঙ্গে যদি তাদের সাফল্য পেতে হয় তাহলে হিন্দু ভোটের মেরুকরণটাকে সম্পূর্ণ করা। মুসলমান ভোট যেরকম ভাবে মেরুকরণ হয়, হিন্দু ভোট কিন্তু সেরকম ভাবে মেরুকরণ হয় না। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু ভোটের মেরুকরণ হচ্ছে, ভারতবর্ষে এরকম মেরুকরণ কোনো রাজ্যে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় নেই, ভবিষ্যতে আসবে কিনা সেটা প্রশ্ন আছে অনেক, কিন্তু হিন্দু ভোটের মেরুকরণে পশ্চিমবঙ্গ কিন্তু গুজরাটকেও ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে বাস্তব। অর্থাৎ বিজেপির যে রণনীতি হিন্দু ভোটের কনসলিডেশন, তার একটা ল্যাবরেটরি ছিল কালীগঞ্জ, তাতে কিন্তু বিজেপি সফল। মুসলমান সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে বিজেপি হিন্দু ভোটের পোলারাইজেশন করছে, কিন্তু যে সমস্ত কেন্দ্রে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেই কেন্দ্রে যদি এরকম পোলারাইজেশন হয় তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল, আমি আগেও বলেছি এখনো বলছি, ফটো ফিনিশ হবে। 74টা কেন্দ্র আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, 74টাকে বাদ দিতে হবে। আরো কিছু কেন্দ্র আছে যেখানে মুসলমানরা 30%, কিন্তু সেখানেও অনেক কেন্দ্রে বিজেপি জেতে। কিন্তু বাদ বাকি যে কেন্দ্রগুলো আছে 194টা কেন্দ্র, সেখানে কিন্তু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যদি বিজেপিকে ভোট দেয়, ঢেলে ভোট দেয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল আকর্ষণীয় হবে। এবং বিজেপি সেই জন্যই সচেতনভাবেই এই রাস্তাটা নিয়েছে। কেন্দ্রীয় সরকার বলে না সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ধর্মীয় সংখ্যালঘুরা কি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পায় না? নিশ্চয়ই পায়, তারা নেয়ও, কিন্তু ভোটটা তারা বিজেপিকে দেয় না। কেন দেয় না সেটা আপনারা জানেন। তাই বিজেপিও খুব সচেতন ভাবে ওই 30% ভোটকে বাদ রেখে তাদের নির্বাচনী রণকৌশল তৈরি করছে, নির্বাচনী পাটিগণিত কিরকম হবে তার অনুশীলন করছে। কালীগঞ্জের বিধানসভা নির্বাচনের ফলাফলকে যদি চুলচেরা বিশ্লেষণ করা যায়, এই তথ্যটাই কিন্তু উঠে আসছে। এবং এটাই বিজেপির নীতি, রণনীতি, নির্বাচনী রণনীতি। এবং এই রণনীতিকে যদি বিজেপি আঁকড়ে থাকে এবং নির্বাচন আরো 8-9 মাস বাদে হিন্দু ভোটের মেরুকরণ যদি আরো করতে পারে, পশ্চিমবঙ্গের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হবে। তৃণমূল অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে, কারণ ওই মুসলমান অধ্যুষিত 74টা কেন্দ্রে তারা জয় পাবে সংখ্যাগরিষ্ঠ আসনে। 3-4টেতে বাম কংগ্রেস জিততে পারে, সেটা আলাদা ব্যাপার। যেমন নওসাদ ভাঙড়ে জিতেছিল। দেখুন, যে সমস্ত কেন্দ্রে মুসলমানরা 60% উপর, 60 থেকে 70% উপর, সেখানে মুসলমানদের সামনে একটা চয়েস আছে, বাম কংগ্রেস বা তৃণমূল। কারণ মুসলমানরা বিজেপিকে চায় না, কিন্তু বাম কংগ্রেস ও বিজেপি বিরোধী, তৃণমূলের একটা অবস্থান আছে বিজেপি বিরোধী। তাই যেখানে মুসলমানরা 60 থেকে 70%, তাদের কাছে একটা চয়েস আছে যে তারা সেখানে বাম কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে পারে। কিন্তু অন্য যে কেন্দ্রগুলোতে আরো 25টা মতো কেন্দ্র আছে যেখানে মুসলমান ভোট এই 25 থেকে 28%-এর মধ্যে, সেখানে কিন্তু আপনারা ধরেই নিন একচেটিয়া ভোট পাবে তৃণমূল মুসলমানদের। সেই সমস্ত কেন্দ্র আবার 70% হিন্দু আছে, তাদের ভোটের মেরুকরণ যদি বিজেপি করতে পারে, ওই সমস্ত আসন থেকেও বিজেপি কিছু আসন জিততে পারে। কিন্তু এই সব মিলিয়ে মানে মুসলমান একেবারে সংখ্যাগরিষ্ঠ 74, আর মুসলমান ভোট ওই 22 থেকে 28%, এরকমও আছে 25-26টা, ধরে নিন বলপার্ক 100, বাকি রইল 194। 194টা কেন্দ্র কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তাহলে এই 194টা কেন্দ্রে এই মেরুকরণের সুফল বিজেপি পেতেই পারে।
কালীগঞ্জ ছিল লিটমাস টেস্ট, বিজেপি সম্মানের সঙ্গে তাতে উত্তীর্ণ হয়েছে। ৭২,০০০ হিন্দু ভোট যেটা পোল্ড হয়েছে তার ৫২,০০০-এর বেশি পেয়েছে, মানে মোর দেন 72%। স্পেকটাকুলার বাই ইলেকশন একটা। এই প্রবণতা অন্য জায়গায় বজায় থাকলে ফলাফলের আগাম ভবিষ্যৎবাণী করা যাবে না। ওটাই বললাম যে ফটো ফিনিশ হবে, কাঁটে কাটাক্কার হবে। দেখুন, তৃণমূল আছে তৃণমূলই, সম্ভবত উপরতলার নির্দেশে ভোটের দিন গুন্ডাগর্দি তারা করেনি, কমিশনও খুব সক্রিয় ছিল, কিন্তু যেই ভোট মিটল, বিজয় মিছিল হলো, ব্যাস সকেট বোমা ছুটতে শুরু করলো দুষ্কৃতীরা, অবশ্যই শাসক দলে। ওখানে সিপিএম এর কিছু পকেট আছে, স্ট্রং পকেট, বেছে বেছে সিপিএম এর সমর্থকদের বাড়িতে বোমাবাজি হয়। ওই বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছিল, তামান্না, সকেট বোমার আঘাতে তার প্রাণটা চলে গেল, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে। তারপর ওখানকার পুলিশ সুপারের যে বক্তব্য শুনলাম, শুনেই আমার মনে হলো যে উনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। এরকম কি হতে পারে, মানে এলাকা দখলের লড়াই, এক পুলিশ কর্তাও ইনজিওর্ড হয়েছিলেন। আরে আপনার কাছে আগাম খবর ছিল না কেন এরকম একটা বিজয় মিছিল বেরোতে পারে, তাতে দুষ্কৃতীরা তাণ্ডব করতে পারে? এটা তো ইন্টেলিজেন্স ফেলিওর, বা জেনে শুনেও চোখ বুঝেছিল। দুটো সম্ভাবনাই হতে পারে। কিন্তু ওই যে বললাম, তৃণমূল আছে তৃণমূলেই। নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় শিক্ষা যে আপাত শান্ত উপনির্বাচনের পরেও কিন্তু একটা প্রাণ চলে গেল। যখন 2026-এর বিধানসভা নির্বাচন হবে তখন পরিস্থিতি কি দাঁড়াবে এটা বুঝতে পারছেন আপনারা? নির্বাচন কমিশনের মাথারা কি বুঝতে পারছেন? কেন্দ্রীয় সরকার কি বুঝতে পারছেন? এই রাজ্যে রক্তপাতহীন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন, মানে প্রত্যেকে নিজের ভোটটা দেবে, এটা এনশিওর করতে হলে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। না হলে মায়ের কোল খালি হবে, অনেক জায়গায় ভোটের নামে প্রহসন হবে, এই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে। নির্বাচনের পর বিরোধী দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হবেন, গণনা কেন্দ্রে ম্যালপ্র্যাকটিস হবে। এখন ধরুন একটা ক্লোজ কন্টেস্টেড অ্যাসেম্বলি ইলেকশন, ধরুন তার মধ্যে 300টা বুথ আছে, 50টা বুথকে যদি বেছে নেয় ভোট জালিয়াতির জন্য, তাতেই তো ফলাফল অন্যরকম হতে পারে। এবং এটা এই অতীতে এই অনুশীলনটা করেছে শাসক দল। আপনি দেখলেন অ্যাপারেন্টলি শান্তিপূর্ণভাবে ভোট হলো, কিন্তু ওই 50টা বুথ শাসক দল টার্গেট করলো এবং সেখানে ভোটের নামে প্রহসন হলো, ফলাফল শাসক দলের অনুকূলে ছিল। নির্বাচন কমিশনের চোখ তো নিশ্চয়ই খুলেছে, কেন্দ্রীয় সরকারের চোখও নিশ্চয়ই খুলেছে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, এটা স্বতঃসিদ্ধ। তাই কেন্দ্রীয় হস্তক্ষেপে নির্বাচন হোক, কোনো না কোনো ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে তুলে নিতে হবে। রাজ্য প্রশাসনের ভূমিকাকে নির্বাচনের 3 মাস আগে এবং নির্বাচনের 3 মাস পর পর্যন্ত পুরোপুরি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নির্বাচনের সময় তো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়, কিন্তু নির্বাচনের দিন ঘোষণার 2 মাস আগে, আবার নির্বাচন পর্ব মিটে যাওয়ার 2 মাস পরেও এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে। নইলে কিন্তু মায়ের কোল খালি হওয়ার যে ধারা চলছে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু কমবে না। খুব দুর্ভাগ্য হলেও এটাই সত্যি। এবং কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করেছিল যে নির্বাচনের আগে সেভাবে গন্ডগোল হয়নি, ভোটের দিন শান্তিপূর্ণ ছিল, কিন্তু যেই ফলটা বেরোলো তেমনি পশ্চিমবঙ্গ ফিরে গেল তার আগের অবতারে। আই ওপেনার। অর্থাৎ কেন্দ্রীয় হস্তক্ষেপ কোনো না কোনো ভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচনের অন্তত 3 মাস আগে এই কেন্দ্রীয় হস্তক্ষেপ করতে হবে।
রাজ্য প্রশাসনের ভূমিকাকে নির্বাচনে ন্যূনতম করতে হবে, বাইরের রাজ্যের পুলিশকে বুথ পাহারায় আনতে হবে, কেন্দ্রীয় বাহিনী বাইরে থাকবে, কোনো কোনো বুথে কেন্দ্রীয় বাহিনীও ম্যানেজ করতে পারে, এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টটা রাজ্য প্রশাসনের হাতে রাখা চলবে না। এভাবে নির্বাচন হলে দেখবেন ফলাফলের আমূল বদল হয়ে যাবে। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, হ্যাঁ 2011-র আগে থেকে আমরা বুঝতে পারছিলাম বামফ্রন্ট সরকার যাবে, তারা বিসমিল্লায় গলদ করছেন একটা। 2011-র নির্বাচনের আগে বাংলায় এই মেরুকরণের হাওয়া ছিল না। মুসলমানরা বামফ্রন্টকেও ভোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটকেও ভোট দিয়েছেন। 2016-তেও সেই প্রবণতা ছিল। তাই 2011-র আগে উপনির্বাচনগুলো যেটা হয়েছিল, একটা বাদে সবকটাতে তৃণমূল জিতেছিল, কিন্তু সেখানে বামেদের বিরুদ্ধে জনরোষ, সেই জনরোষে হিন্দু মুসলমান নির্বিশেষে ছিল। আবার বামেরাও, তখনও তাদের সংগঠন আছে, তারাও অনেক ভোট পেয়েছিল, শতাংশের বিচারে তাদের ভোট প্রাপ্তি কম ছিল না। কিন্তু 2019-এর পর থেকে পশ্চিমবঙ্গে যে প্রবণতা হচ্ছে সেটা হচ্ছে মেরুকরণ। তাহলে মেরুকরণের আবহে আপনি 2011-র আগের অবস্থায় ফিরতে পারবেন না, এবারের অবস্থা সম্পূর্ণ অন্য। সেই জন্য কালীগঞ্জে মুসলমানরা ঢেলে ভোট দেয় তৃণমূলকে, আবার হিন্দুরাও ঢেলে ভোট দেয় বিজেপিকে, বাকিদের কোনো ভূমিকা নেই। এবং এটাই ট্রেন্ড, এবং এই ট্রেন্ড 2026-এর বিধানসভা নির্বাচনেও বজায় থাকে।